আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো ওয়ারিয়র অফ ফিউচার। এটি মূলত একটি সার্ভাইভাল ডিজাস্টার মুভি। গাছ আমাদের জীবন বাঁচায়, এটা তো আমরা সবাই জানি। আর গাছের জন্যই মূলত শত শত বছর ধরে টিকে আছে আমাদের এই সুন্দর পৃথিবী। কিন্তু কখনো যদি এমন হয় যে গাছ আমাদের জীবন বাঁচায়, সেই গাছে যদি আমাদের জীবন কেড়ে নেয় এবং ধ্বংস করতে থাকে আমাদের পুরো পৃথিবীকে, তখন মানুষ কি পারবে এমনই এক ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করে পৃথিবীতে টিকে থাকতে? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ধ্বংস হয়ে যাওয়া এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল 2050 সাল, যখন পৃথিবী অনেক বেশি আধুনিক হয়ে গিয়েছিল। এ সময় পৃথিবী এত বেশি পরিমাণে আধুনিক ছিল যে পৃথিবীর সবকিছুই ছিল অ্যাডভান্স এবং টেকনোলজি নির্ভর। কিন্তু এই অতি আধুনিকতাই যেন পৃথিবীর জন্য ভয়ানক বিপদ ডেকে আনে। আসলে এই সময় পৃথিবীতে অনেক অত্যাধুনিক রোবট ছিল, তাই পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতেই রোবটদেরকে ব্যবহার করা হতো। এমনকি সোলজারদের টিমে রোবটদেরকে চাকরিও দেয়া হতো। কিন্তু এমন পরিস্থিতি যখন বছরের পর বছর চলতে থাকে, তখন এক পর্যায়ে মানুষের সাথে রোবটদেরই অনেক বড় বড় যুদ্ধ শুরু হয়। আর এভাবেই একের পর এক বিশাল বিশাল যুদ্ধের ফলে পুরো পৃথিবীর সবকিছুই যেন বদলে যায়। এক এক করে পৃথিবীর অনেক শহর ধ্বংস হয়ে যায়। পৃথিবীর গাছপালা, আবহাওয়া, জলবায়ু সবকিছুরই ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। তাই এক পর্যায়ে বিজ্ঞানীরা মানুষকে বাঁচানোর জন্য পৃথিবীর উপরের অংশে এক ধরনের দেয়াল তৈরি করে, যেটার নাম ছিল স্কাইনেট। স্কাইনেটও ছিল অনেক অত্যাধুনিক প্রযুক্তির একটি দেয়াল, যেটা কিনা যে কোনো দূষিত বাতাসকে একদম বিশুদ্ধ করতে পারে। আসলে যুদ্ধের ফলে পৃথিবীতে রেডিয়েশনের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে পৃথিবীর অনেক মানুষই মারা যাচ্ছিল। তাই স্কাইনেট নামক দেয়ালটি এ কারণেই তৈরি করা হয়েছে, যাতে করে স্কাইনেটের মাধ্যমে প্রত্যেকটি শহরের বাতাস, আবহাওয়া, জলবায়ু সবকিছুই যেন একদম বিশুদ্ধ এবং স্বাভাবিক থাকে। তো এভাবেই মানুষের জীবন অনেক ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ করে একদিন মহাকাশ থেকে পৃথিবীর দিকে একটি বিশাল বড় অ্যাস্ট্রয়েড ধেয়ে আসে, আর সেটা সোজা এসে B60 নামক এরিয়াতে পড়ে। ফলে সঙ্গে সঙ্গে সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে, যার ফলে সেখানকার মাটি ফেটে যায়। আর কিছুক্ষণ পর দেখা যায় যে সেই মাটির নিচ থেকে অদ্ভুত এক ধরনের গাছ বেরিয়ে আসে। আর এই গাছটির নাম হচ্ছে প্যান্ডোরা। প্যান্ডোরা আসলে কোনো সাধারণ গাছ ছিল না, বরং এটা ছিল অনেক ভয়ানক প্রজাতির একটি গাছ, যেটা কিনা প্রতি সেকেন্ডে প্রায় 100 মিটার করে লম্বা হতে থাকে। আর এই প্যান্ডোরা নামক গাছটি প্রচুর পরিমাণে শক্তিশালী একটি গাছ, যেটা কিনা যে জায়গা দিয়েই প্রবাহিত হয় সেই জায়গাটিকেই দুমড়ে মুচড়ে গুড়িয়ে দেয়। তবে সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে, এই গাছটি আসলে তখনই প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকে যখন এই গাছের মধ্যে সামান্য পরিমাণ পানি পড়ে। অর্থাৎ পানির সংস্পর্শে আসলেই গাছটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিন্তু বর্তমান পৃথিবীর জন্য গাছটির অনেক বড় উপকারিতাও রয়েছে। সেটা হলো, যদি কোনোভাবে গাছটির বৃদ্ধি বন্ধ করে দেয়া যায় আর এই গাছটিকে শহরের চারিদিকে সাধারণ গাছের মতোই রাখা যায়, তবে এই গাছটি অটোমেটিকভাবে সমস্ত বিশুদ্ধ বাতাসকে পরিশোধিত করবে এবং এটা মানুষের অনেক উপকারও করবে। আর কয়েকজন বড় বড় অফিসার এখানে সমস্ত পরিস্থিতির ব্যাপারে কথা বলছে, যেখানে আমরা কর্নেল ট্যাম নামক একজন মহিলা অফিসারকে দেখতে পাই। সে এখানে কর্মরত সমস্ত সোলজারদেরকে জানাচ্ছিল যে বর্তমানে পৃথিবীর আবহাওয়ার পরিস্থিতি মোটেও ভালো নয়, কারণ আগামী 1 সপ্তাহের মধ্যে প্রায় 2 বার শহরে ভয়ানক তুফান আসতে চলেছে। আর এই দুটো তুফানেই পানির পরিমাণ অনেক বেশি থাকবে। তাই প্যান্ডোরা গাছের মধ্যে যদি এত পরিমাণ পানি পড়তে থাকে, তাহলে কোনোভাবেই এই গাছটিকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। তবে গাছটি অলরেডি শহরের বিভিন্ন এলাকাতে হামলা করে ফেলেছে। তাই যদি কোনোভাবে গাছটি তুফানের সংস্পর্শে চলে আসে, তাহলে হয়তো তাদের পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে। এই কারণে এখন পুরো পৃথিবী এবং মানবজাতিকে বাঁচানোর জন্য তাদেরকে কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। তো এবার অফিসার ট্যাম এখানে সকলকে চ্যান নামক একজন ডক্টরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে কিনা ছিল চায়নার অনেক পপুলার একজন ডক্টর। তো চ্যান এই ভয়ানক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বিশেষ এক ধরনের বুলেট তৈরি করেছে। আর এই বুলেটটির নাম ছিল চীন বুলেট। এই চীন বুলেটের মধ্যে বিশেষ ধরনের একটি লিকুইড পদার্থ রয়েছে, আর এই পদার্থের মাধ্যমে নাকি প্যান্ডোরা গাছকে নিয়ন্ত্রণ করা যাবে। তাই ডক্টর এখানে সমস্ত অফিসারদেরকে জানায় যে এই বুলেটটি যদি কোনোভাবে প্যান্ডোরা গাছের পিস্টেল নামক একটি জায়গাতে ঢুকিয়ে দেয়া যায়, তাহলে এই বুলেটটি অটোমেটিকভাবে নিজের রাসায়নিক পদার্থ রিলিজ করতে শুরু করবে, যার ফলে গাছটির ভেতর থেকেই গাছটির নিয়ন্ত্রণ হতে থাকবে। আর কিছুক্ষণের মধ্যেই গাছটির বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। তার উপর সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে, প্যান্ডোরা গাছটি তখন উল্টো মানুষের উপকার করবে।
এটা স্বাভাবিকভাবে পলিউশন দূর করে বাতাসকে বিশুদ্ধ রাখবে। তো সেখানে আবার শ্যানলি নামক একজন অফিসার ছিল, যেখানে সেখানকার জেনারেল পদে রয়েছে। সে এখানে ডক্টরের সমস্ত কথা শুনে বুঝতে পারে যে ডক্টরের এই আবিষ্কার যদি সত্যি সত্যি সফল হয়, তাহলে তাদের শহরে আর কোনো স্কাইনেটের প্রয়োজন পড়বে না। এদিকে কর্নেল ট্যাম এখানে সকলকে বলে যে এই কাজটি করার জন্য তাদের বিশেষ ধরনের একটি রোবটের প্রয়োজন রয়েছে, যেই রোবটটির মাধ্যমে তারা পেন্ডোরা গাছের পিস্টেলে বুলেটটিকে পৌঁছে দিতে পারবে। কারণ কোনো সাধারণ সোলজারদের পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। আসলে প্যান্ডোরা গাছটির পিস্টেল এরিয়া রয়েছে তার মস্তিষ্কের কাছে, তাই কোনো মানুষ যদি পিস্টেলের মধ্যে বুলেটটিকে সেট করতে যায়, তাহলে গাছটি হয়তো তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। কারণ অ্যাস্ট্রয়েডের ক্র্যাশ হওয়ার ফলে প্যান্ডোরা গাছটি ভয়ানক দানবের মতো হয়ে গিয়েছে, আর পিস্টেল এরিয়া ছাড়া বুলেটটি অন্য কোনো জায়গাতেই কাজ করবে না। তাই যদি তাদের এই রোবটের প্ল্যানটি ফেল হয়ে যায়, তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে প্ল্যান বি স্টার্ট করতে হবে। আর প্ল্যান বি তারা স্টার্ট করবে অর্কা নামক একটি স্পেসক্রাফটের মাধ্যমে, যেখানে তারা বিশাল বড় এক ধরনের মিসাইল সেই স্পেসক্রাফটের মাধ্যমে প্যান্ডোরা গাছের উপর ফেলবে। কিন্তু এই প্ল্যান বিটি ছিল সকলের জন্যই অনেক বিপজ্জনক, কারণ যখন সেই মিসাইলটি প্যান্ডোরা গাছের উপর ফেলা হবে, তখন কমপক্ষে শহরের প্রায় 1 লক্ষ মানুষ মারা যাবে। তবে অফিসার ট্যামের এই সমস্ত প্ল্যান শোনার পর চাঙ্ক নামক একজন অফিসার বলে, আমাদেরকে প্ল্যান বানাতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এতগুলো মানুষকে মারার জন্য নয়। কিন্তু ট্যাম তখন তাকে বলে, আমাদের হাতে এই দুটো প্ল্যান ছাড়া আর কোনো প্ল্যান নেই। অনেক রিসার্চের পর এই প্ল্যান দুটো তৈরি করা হয়েছে, তাই প্রার্থনা করো প্ল্যান এ যেন কাজ করে যায়, তা না হলে প্ল্যান বি সাকসেস করতে হলে অনেক মানুষের জীবন চলে যাবে। তো চাং ছিল তাদের কমান্ডার, তাই কমান্ডার চাং তখন ট্যামকে টেইলর নামক একজন ব্যক্তির কাছে নিয়ে যায়। আর টেইলর ছিল একটি এয়ারফোর্স টিমের লিডার। তাদের মাধ্যমেই মূলত প্যান্ডোরা গাছের মিশনটিকে পরিচালনা করা হবে। তাই ট্যাম এবং চাং এখানে তাদেরকে এই মিশনটির কথা বলে যে আসলে কিভাবে তারা মিশনটির কাজ শুরু করতে পারে। ট্যাম এখানে তাদের সবাইকে বলে যে প্রথমে তাদেরকে কিছু শক্তিশালী হেলিকপ্টারে চড়ে প্যান্ডোরা গাছের একদম কাছে চলে যেতে হবে। আর তাদের হেলিকপ্টারে অলরেডি এক ধরনের গ্যাস দেয়া থাকবে, তাই সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেই গ্যাসগুলো প্যান্ডোরা গাছের উপর রিলিজ করে দিতে হবে। আর সেই গ্যাসের সংস্পর্শে আসলে গাছটি একদম দুর্বল হয়ে যাবে। এরপর তাদেরকে এই সুযোগকেই কাজে লাগাতে হবে। এই সময়টিতে রোবটের মাধ্যমে সেই বুলেটগুলোকে প্যান্ডোরা গাছের পিস্টেলে পাঠিয়ে দিতে হবে। আর এটা করতে পারলেই তাদের এই মিশন সাকসেসফুল হবে। কিন্তু এই সমস্ত প্ল্যানের কথা শুনে টেইলর অনেক বেশি রেগে যায়। আর সে অফিসার ট্যামকে বলে, আপনি কি এই প্ল্যানের ব্যাপারে একবার ভেবে দেখেছেন? যদি আমাদের সোলজাররা এই মিশনটি কমপ্লিট করতে যায়, তাহলে তাদের জীবনের কত বড় ঝুঁকি রয়েছে, তারা সেখান থেকে বেঁচে ফিরে নাও আসতে পারে। কিন্তু ট্যাম এখানে তাকে চুপ করতে বলে। সে বলে তাদের হাতে আর কোনো অপশন নেই। আর এই প্ল্যানে যদি তারা সফল না হয়, তাহলে পরবর্তী প্ল্যানে প্রায় 1 লক্ষ মানুষের জীবন যাবে। টেইলর কি তাহলে এটাই চাইছে? যদি এটা না চায়, তাহলে চুপচাপ সে যেন শুধু তার দায়িত্ব পালন করে যায়। ভাগ্য ভালো থাকলে সোলজারদেরও কিছুই হবে না। এসব কথা শুনে টেইলর আর সেখানে কিছুই বলতে পারে না। এরপর পুরো এয়ারফোর্স টিম দ্রুত তাদের মিশনে বেরিয়ে পড়ে। আর এই মিশনে তাদেরকে লিড করবে তাদের লিডার টেইলর। তবে এই মিশনটি স্টার্ট করার আগে টেইলর হেলিকপ্টারে রাখা একটি লকেটকে স্পর্শ করে দেখছিল, কারণ এই লকেটটি ছিল তার একমাত্র মেয়ের, যে কিনা কিছু বছর আগে মারা গিয়েছে। তবে টেইলর এখনও তার মেয়েকে আগের মতোই ভালোবাসে, তাই সবসময় সে তার মেয়ের এই লকেটটি তার কাছেই রাখে। এবার আমরা B60 এরিয়ার একটি সুরক্ষিত জায়গা দেখতে পাই, যেখানে এখন পর্যন্ত পেন্ডোরা গাছের আক্রমণ ঘটেনি। তো এখানে আমরা অদ্ভুত দেখতে একজন ব্যক্তিকে দেখতে পাই, যার নাম ছিল স্কাঙ্ক। স্কাঙ্ক একসময় একজন এয়ারফোর্স সোলজার ছিল। তো স্কাঙ্ক এখানে যখন উপরের দিকে তাকায়, তখন সে আকাশে বেশ কয়েকটি হেলিকপ্টার দেখতে পায়, যেগুলোর ব্যাপারে তার অনেক ভালো আইডিয়া রয়েছে। সে দেখতে পায় যে এখানে বেশ কয়েকটি স্কাইফিশেস এবং অনেক বড় একটি অর্কা স্পেসক্রাফট রয়েছে, যেগুলো মূলত অনেক বড় কোনো মিশনের জন্য ব্যবহার করা হয়। তাই স্কাঙ্ক ভাবছিল যে সোলজাররা আসলে কোন মিশনের জন্য যাচ্ছে। অন্যদিকে স্কাইফিশের মধ্যে আমরা লিঙ্কন এবং কনার নামক দুজন বন্ধুকে দেখতে পাই, যারা কিনা বহু বছর ধরে একসঙ্গে কাজ করছে। এদিকে কমান্ড সেন্টারে লুসি নামক একজন মেয়ে বসেছিল। লুসি আসলে ছিল কনারের গার্লফ্রেন্ড, আর সে এখানে তাদেরকে লোকেশনের ব্যাপারে ইনস্ট্রাকশন দিচ্ছিল। অন্যদিকে টেইলর যখন তার পুরো টিমকে নিয়ে প্যান্ডোরার এলাকাতে ঢোকে, তখন তারা একটি বিষয় দেখে অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে সেখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির গতি একবার বেড়ে গেলে তাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তাই তারা কোনোভাবেই সময় নষ্ট না করে নিজেদের মতো করে হেলিকপ্টার নিয়ে প্যান্ডোরা গাছের চারিদিকে ছড়িয়ে পড়ে। এদিকে প্যান্ডোরা নিজের মধ্যে বৃষ্টির পানিকে শুষে নিয়ে আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করছিল।
এবার হেলিকপ্টারগুলো পেন্ডোরার কাছে চলে গেলে কমান্ডার চাং তখন তাদেরকে মিশন শুরু করার জন্য অর্ডার দেয়। তাই সোলজাররা তখন প্যান্ডোরার উপর এক এক করে 6টি বোম নিক্ষেপ করে, যেগুলোর ভেতরে এমন এক ধরনের গ্যাস ছিল যেটার মাধ্যমে প্যান্ডোরাকে অনেকটাই দুর্বল করে দেওয়া সম্ভব। তবে যখনই সেই বোমগুলো প্যান্ডোরার শরীরের ভেতরে ঢুকছিল তখনই প্যান্ডোরা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠছিল। তাই কমান্ড সেন্টার থেকে লুসি সোলজারদেরকে বলে যে তারা সবাই যেন পেন্ডোরার আক্রমণ থেকে সাবধান থাকে, কারণ যে কোনো সময় এটা তাদেরকে উল্টো দিক থেকে আক্রমণ করতে পারে। তাই প্রত্যেকটি সোলজারই তাদের স্কাইফিশগুলো অনেক সাবধানে পরিচালনা করছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় একটি স্কাইফিশের মধ্যে আঘাত লেগে সেটাতে আগুন লেগে যায়, ফলে সঙ্গে সঙ্গে স্কাইফিশটি ক্র্যাশ হয়ে যায়। এখন শুধুমাত্র এই মিশনে 2টো স্কাইফিশ ছিল, তাই তাদের জন্য মিশনটি আরও অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তবে তারপরও সোলজাররা সাহসিকতার সাথে প্যান্ডোরার সঙ্গে লড়ছিল। কিন্তু যখনই আরও একটি স্কাইফিশ প্যান্ডোরার সামনে চলে যায় ঠিক তখনই প্যান্ডোরা সেই স্কাইফিশের প্রত্যেকটি সোলজারকেই মেরে ফেলে আর তাদের স্কাইফিশটিকেও একদম বিধ্বস্ত করে দেয়। তাই এখন শুধুমাত্র একটি স্কাইফিশই রয়েছে। আর টেইলর এখানে বুঝতে পারে যে পরিস্থিতি তাদের হাতের নাগালের বাইরে, তারা এভাবে কোনোভাবেই প্যান্ডোরাকে দমন করতে পারবে না। তাই সে সঙ্গে সঙ্গে কমান্ড সেন্টারে খবর দেয় এবং জানায় যে তাদের 2টো স্কাইফিশ কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে আর এই ভয়ানক মিশনে সোলজাররাও মারা গিয়েছে। তবে টেইলর যখন এই সমস্ত পরিস্থিতির কথা জানাচ্ছিল ঠিক তখনই পেন্ডোরা তার উপরও হামলা করে দেয়, এমনকি তার স্কাইফিশের ফুয়েল ট্যাঙ্কেও ভেঙে ফেলে, যার ফলে স্কাইফিশের সমস্ত তেলগুলো পড়ে যেতে থাকে আর টেইলর তার স্কাইফিশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে টেইলরের সঙ্গীরা পেন্ডোরাকে গুলি করে দমন করার চেষ্টা করছিল, কিন্তু তখনই তাদের স্কাইফিশটি নিচে পড়ে ক্র্যাশ হতেই যাচ্ছিল। তবে একদম শেষ পর্যায়ে এসে টেইলর তার সাহসিকতার পরিচয় দেয়। সে কোনোমতে স্কাইফিশটিকে পেন্ডোরার পিস্টলের দিকে ঘুরিয়ে ফেলে। এরপর প্রায় অনেক সময় ধরে খোঁজাখুঁজির পর টেইলর কোনোমতে প্যান্ডোরার সেই জায়গাটি খুঁজে পেয়ে যায় যেখানে চিন বুলেট নিক্ষেপ করতে হবে। কিন্তু অন্যদিকে রিসার্চ ল্যাবে ডক্টর চ্যান দেখতে পায় যে প্যান্ডোরা মাটির উপরের দিকে চলে আসলেও তার পিস্টল এরিয়া এখনও মাটির নিচের দিকেই রয়েছে, তাই সেখানে চিন বুলেট পাঠানো অনেক কঠিন একটি বিষয়। তবে এখানে অফিসার ট্যাম সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে রোবোটিক ইউনিটকে সামনের দিকে যেতে বলে আর টেইলর এবং তার সোলজারদেরকে পেছনে থাকতে বলে এবং ধারাবাহিকভাবে তাদের মিশন কমপ্লিট করতে বলে। তাই টেইলরদের সঙ্গে যে অর্কা স্পেসশিপটি ছিল সেখান থেকে প্রথমেই তারা 2টো রোবোটিক ইউনিট নিচে ফেলে দেয়, যার কিনা ছিল এক ধরনের রোবোটিক সোলজার। অন্যদিকে আমরা জেনারেল শ্যানলিকে দেখতে পাই। শ্যানলি আসলে কন্ট্রোল রুম থেকে এই পুরো মিশনটির উপর নজর রাখছিল, কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে সে এখানে অর্কা স্পেসশিপের সিস্টেম হ্যাক করে ফেলে আর সে ইচ্ছে করেই অর্কা স্পেসশিপের নিয়ন্ত্রণ নষ্ট করে ফেলে এবং স্পেসশিপটিকে বিভিন্ন জায়গাতে ধাক্কা লাগিয়ে এর মধ্যে আগুন জ্বালিয়ে এটাকে ক্র্যাশ করিয়ে দেয়। স্পেসশিপটি সোজা গিয়ে একটি বিল্ডিংয়ের উপর পড়ে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। ফলে অর্কা স্পেসশিপে যতগুলো সোলজার ছিল তারা সবাই এখানে মারা যায়। তবে কেউই কোনোভাবে আন্দাজ করতে পারছিল না যে হঠাৎ করে স্পেসশিপটির মধ্যে এমন দুর্ঘটনা কিভাবে ঘটল। এখন এই প্যান্ডোরা গাছকে মোকাবেলা করার জন্য সেখানে শুধুমাত্র টেইলরের স্কাইফিশটিই ছিল। তবে তাদের মেইন স্পেসশিপটি নষ্ট হয়ে যাওয়ার কারণে টেইলরের সঙ্গে কমান্ড সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরও টেইলর সোজা চলে যায় প্যান্ডোরার পিস্টলের কাছে, কিন্তু প্যান্ডোরা গাছটি আগেই যেহেতু তার স্পেসশিপের ফুয়েল ট্যাঙ্কটি ভেঙে দিয়েছিল তাই ট্যাঙ্ক থেকে ফুয়েল পড়তে পড়তে এক পর্যায়ে তার স্কাইফিশটি বন্ধ হয়ে যায়। এতে টেইলর এবং তার সঙ্গীরা একদম আহত হয়ে যায়, অর্থাৎ তাদের প্রথম মিশনে তারা কোনোভাবেই সফল হতে পারে না। কিন্তু অন্যদিকে আমরা স্কাইফিশের মধ্যে টেইলরকে দেখতে পাই, যেখানে সে আহত অবস্থায় পড়েছিল। সে এবং তার সঙ্গীরা মৃত্যুর একদম দ্বার প্রান্তে ছিল। তবে ঠিক এমন সময় টেইলরের তার মেয়ের কথা মনে পড়ে যায়, যেখানে তার মেয়ে তার মৃত্যুর আগে তাকে একটি লকেট দিয়েছিল এবং বলেছিল তার বাবা অনেক সাহসী, সে কোনো কিছুতেই হার মানতে পারে না। এসব কথা মনে পড়তে টেইলর অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে নিজের মধ্যে যেন আবারও রুখে দাঁড়ানোর শক্তি ফিরে পায়। এদিকে তাদের স্কাইফিশটি ক্র্যাশ হয়ে যাওয়ার কারণে স্কাইফিশটির প্রায় সম্পূর্ণ জায়গাতেই আগুন ছড়িয়ে যাচ্ছিল। তাই টেইলর তখন তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য দ্রুত তাদেরকে নিয়ে জ্বলন্ত স্কাইফিশ থেকে বেরিয়ে আসে। তাদের এই মিশনটি ফেল হয়ে গেলেও তারা অন্তত বেঁচে ফিরতে পেরেছে। তবে অফিসার ট্যাম তখন সবাইকে বলে যে এভাবে এখন তাদের চুপচাপ বসে থাকলে চলবে না, যেভাবেই হোক তাদেরকে পরবর্তী প্ল্যানের কাজ শুরু করতে হবে, তা না হলে প্যান্ডোরা গাছটি বড় হতে হতে আস্তে আস্তে পুরো পৃথিবীকে একদম ধ্বংস করে দেবে। তাই এখনই তাদেরকে প্ল্যান বি শুরু করতে হবে, যেখানে প্রায় 1 লক্ষ মানুষকে মরতে হবে। তবে ট্যামের এসব কথা শুনে কমান্ডার চাং তখন তাকে বলে, আপনি পুরোপুরিভাবে কনফার্ম কিভাবে হয়ে গেলেন?
যে এই মিশনটিতে আমরা ফেল হয়ে গিয়েছি, আমাদের সঙ্গে সোলজারদের শুধুমাত্র কানেকশন নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এর মানে তো এই নয় যে তারা মিশনটিতে ফেল করেছে। হতে পারে তারা এখনও জীবন বাজি রেখে লড়ছে। তাই আমাদের এখন উচিত তাদের কাছে যাওয়া এবং তাদের পরিস্থিতি দেখে আসা। এমন সময় আবার ডক্টর চ্যান বলে যে লাস্ট সিগন্যাল পর্যন্ত সে লক্ষ্য করেছিল টেলরের স্কাইফিশটি প্যান্ডোরার পিস্টলের একদম কাছেই ছিল। হয়তো তারা মিশনটি কমপ্লিট করতে পেরেছে। তবে ঠিক এমন সময় সেখানে কমান্ডার শ্যানলি চলে আসে, যে কিনা অর্কা স্পেসশিপে আগুন লাগিয়ে দিয়েছিল। সে এখানে সবাইকে বলে যে তাদের এক্ষুনি সেই জায়গাতে যাওয়া উচিত এবং সোলজারদেরকে তাদের মিশনে সাহায্য করা উচিত, যাতে করে প্ল্যান বির পরিকল্পনা তাদেরকে করতেই না হয়। এখন অফিসার ট্যামকে কমান্ডারের কথা তো মানতেই হবে, তাই তাকে আপাতত প্ল্যান বির পরিকল্পনা বন্ধ রাখতে হয়। তবে সে এখানে সবাইকে 3 ঘন্টার সময় দেয়, যে 3 ঘন্টার মধ্যে নর্মালভাবে পেন্ডোরাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা, কারণ 3 ঘন্টা পরে আরও একটি ভয়ানক তুফান আসতে চলেছে। তখন হয়তো পরিস্থিতি আরও অনেক বেশি খারাপ হয়ে যাবে, আর প্ল্যান বিও হয়তো তখন কোনো কাজই করবে না। অন্যদিকে টেলর এবং তার সঙ্গীরা একটি হসপিটালে গিয়ে পৌঁছয়, যেটা কিনা সম্পূর্ণ খালি ছিল। আসলে লিঙ্কন অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ায় তারা এখানে এসেছে, কারণ এই হসপিটালে তারা হয়তো ট্রিটমেন্টের জন্য কিছু পেতে পারে। তো টেলর যখন আশেপাশে ট্রিটমেন্টের জন্য জিনিসপত্র খুঁজছিল, ঠিক তখনই তারা সেখানে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়। আর এই আওয়াজটি হয়তো পেন্ডোরা গাছের আওয়াজ হতে পারে, কিন্তু তারপরও তারা ভয় না পেয়ে লিঙ্কনকে একটি বেডে নিয়ে যায়। তাকে কোনো মতে এখানে শুয়ে দিয়ে টেলর চলে যায় তার জন্য মেডিসিন খুঁজতে। আর কনর তার হাত দিয়ে চেপে ধরে লিঙ্কনের শরীরে রক্ত বন্ধ রাখার চেষ্টা করছিল। অন্যদিকে কমান্ডার চাং তখন সাহায্য পাওয়ার জন্য তার আর্মি ট্যাঙ্ক নিয়ে সোজা চলে যায় B60 এরিয়াতে, যেখানে স্কাঙ্ক নামক সেই সোলজার ছিল। কমান্ডার তখন সোজা চলে আসে স্কাঙ্কের কাছে, আর সে স্কাঙ্ককে জানায় যে পৃথিবীকে বাঁচানোর জন্য তাদের রেস্কিউ টিম অনেক বড় একটি মিশনে গিয়েছে। এখন এই মিশনটিতে সাকসেস হতে হলে তাদের তার সাহায্যের প্রয়োজন, কারণ স্কাঙ্ক আসলে ছিল অনেক ভালো একজন সোলজার। তার বিভিন্ন বিষয়ে অনেক দক্ষতা রয়েছে, এমনকি সে কমান্ডারের অনেক ভালো একজন বন্ধুও ছিল। তাই কমান্ডার এখানে তাকে অনেকবার রিকোয়েস্ট করার ফলে সেও তখন মিশনটিতে যুক্ত হতে রাজি হয়ে যায়। কমান্ডার চাং তখন তাকে সেই হাতিয়ারটি দেয় যেটা সোলজার থাকাকালীন সময় স্কাঙ্ক ব্যবহার করত। এরপর কমান্ডার চাং তখন তাকে নিয়ে সোজা চলে যায় টেলরদেরকে খুঁজতে, কারণ এখন পর্যন্ত তারা টেলরদের কোনো খবর পায়নি। অন্যদিকে আমরা টেলরকে দেখতে পাই, যে কিনা কোনো মতে সেই হসপিটালের ফার্মেসি সেক্টর খুঁজে বের করেছে। আর সে সেখানে অনেক খোঁজাখুঁজির পর একটি ইনজেকশন পেয়েছে, যেটা লিঙ্কনের জন্য কাজে আসতে পারে। তবে ঠিক এমন সময় সে তার পেছনে একটি আওয়াজ শুনতে পায়। তাই টেলর যখন জিনিসটি চেক করতে যায়, তখন সে দেখতে পায় যে এটা ছোট্ট একটি পুতুল, যেটার ভেতর মিউজিক বাজছে। পুতুলটি দেখে টেলর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ এখানে তার মৃত মেয়ের কথা মনে পড়ে যায়। আসলে সে তার মেয়েকে একবার এমনই একটি পুতুল উপহার দিয়েছিল, আর পুতুলটি পেয়ে তার মেয়ে এতটা খুশি হয়েছিল যেটা মনে পড়লে টেলরের মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আসলে যখন পৃথিবীর সম্পূর্ণ বাতাস দূষিত হয়ে গিয়েছিল, তখন টেলরের মেয়ের মতো অনেক বাচ্চাই অসুস্থ হয়ে গিয়েছিল। এমনকি সেই সময় এক ধরনের মহামারী ছড়িয়ে পড়েছিল, আর এই মহামারীতেই টেলরের মেয়ে মারা গিয়েছে। মূলত এজন্যই টেলর আপ্রাণ চেষ্টা করছে যে যেভাবেই হোক পৃথিবীর মানুষকে রক্ষা করতে, কারণ সে চায় না যে তার মতো আর কোনো মানুষ তার আপন মানুষদেরকে হারিয়ে ফেলুক। অন্যদিকে কনার যখন লিঙ্কনের সঙ্গে ছিল, তখন তাদের বেডরুমের আশেপাশে অদ্ভুত আওয়াজ হচ্ছিল। কনার বুঝতে পারছিল যে এটা পেন্ডোরা গাছেরই আওয়াজ, তাই সে তার বন্দুক নিয়ে আওয়াজটির পিছু করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে লিঙ্কনকে বেড থেকে পেন্ডোরা গাছটি তুলে নিয়ে যায়। অন্যদিকে ফাইনালি টেলরের সঙ্গে কমান্ডার চাং যোগাযোগ করতে পারে, আর তারা যখন মিশনের ব্যাপারে কথা বলছিল, ঠিক তখনই টেলরের উপর অদ্ভুত একটি ক্রিয়েচার হামলা করে দেয়। টেলর এতে প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে তার বন্দুকের মাধ্যমে ক্রিয়েচারটির উপর হামলা করে, আর সে মুহূর্তের মধ্যেই ক্রিয়েচারটিকে মেরে ফেলে। অন্যদিকে কনার লিঙ্কনকে পাগলের মতো খুঁজছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে লিঙ্কন আশেপাশেই রয়েছে। তাই কনার যখন শব্দ পেয়ে একটি রুমের সামনে যায়, তখন সে দেখতে পায় যে সে অদ্ভুত ক্রিয়েচার লিঙ্কনকে খাচ্ছে। অর্থাৎ লিঙ্কনকে আসলে প্যান্ডোরা নয়, বরং এই অদ্ভুত ক্রিয়েচারই ধরে নিয়ে এসেছে। কনার বুঝতে পারে যে এটা আসলে পেন্ডোরা গাছেরই এক ধরনের পোকা। এটা দেখে কনার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এদিকে টেলরের উপর সেই ক্রিয়েচারের হামলার ফলে চাংকের সঙ্গে তার যোগাযোগ আবারও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই চাং সঙ্গে সঙ্গে কমান্ড সেন্টারে যোগাযোগ করে, আর সে কমান্ড সেন্টারকে জানায় যে টেলর এবং তার সঙ্গী এখনও বেঁচে আছে, তাই দ্রুত যেন কমান্ড সেন্টার থেকে সাহায্য পাঠানো হয়।
আর সে এখন তার একজন সঙ্গীকে নিয়ে টেলরের কাছে যাচ্ছে। এই বলেই কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে চাং তার সঙ্গে স্কাঙ্ককে আর্মি ট্যাঙ্ক চালানোর দায়িত্ব দেয়। আর সে লড়াইয়ের জন্য দ্রুত তার আর্মার স্যুট পরে নেয়। অন্যদিকে কনর সেই ক্রিয়েচারের হাত থেকে পালাতে পালাতে সোজা হসপিটালের মর্গে চলে আসে। আর সেখানে লাশের একটি খালি বক্স পেয়ে সে সেখানেই লুকিয়ে পড়ে, যার ফলে ক্রিয়েচারটি আর তাকে ধরতে পারে না। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় হসপিটালের মধ্যে এক এক করে অনেকগুলো ক্রিয়েচার চলে আসে। এবার হসপিটালের একটি জায়গা থেকে ছোট্ট একটি মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। দেখা যায় যে ছোট্ট একটি মেয়ে সেখানে একা একা লুকিয়ে আছে, আর সে ভয়ে এখানে চিৎকার করে কাঁদছে। আর তার কান্নার আওয়াজ যখন সেই ক্রিয়েচাররা শুনতে পায়, তখন তারা এক এক করে সেই রুমটিতে চলে আসে যেখানে এই বাচ্চা মেয়েটি লুকিয়ে রয়েছে। মেয়েটি এতে ভয় পেয়ে আরও অনেক জোরে চিৎকার করে কাঁদছিল। এরপর যখনই সেই ক্রিয়েচারগুলো বাচ্চা মেয়েটির উপর হামলা করতেই যাবে, ঠিক তখনই তার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সেখানে টেইলর চলে আসে। আর টেইলর এখানে তার বন্দুক দিয়ে ক্রিয়েচারগুলোকে গুলি করে মেরে ফেলে এবং মেয়েটিকে সে কোনো মতে উদ্ধার করতে পারে। এরপর টেইলর সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু এমন সময় আরও একটি ক্রিয়েচার এসে তাদের উপর আক্রমণ করতেই যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে কমান্ডার চাং চলে আসে, আর সে কোনো মতে সেই ক্রিয়েচারকে মারতে সক্ষম হয়। এরপর চাং অনেক খোঁজাখুঁজি করে কোনো মতে সেই মর্গের রুমে চলে যায়। আর সে লাশের একটি বক্সের মধ্যে যখন কনারকে দেখতে পায়, তখন সে তাকে সেখান থেকে বের করে অনেক মারে। আর সে তাকে অনেক বকাবকি করে, কারণ সে তার সঙ্গে লিঙ্কনকে একা ফেলে চলে এসেছিল, যার ফলে লিঙ্কন মারা গিয়েছে। কনার তখন কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়, আর সে তাকে জানায় যে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে টেইলর যখন তাদের আর্মি ট্যাঙ্কে যায়, তখন তার সঙ্গে সোলজার স্কাঙ্কের দেখা হয়। আজ প্রায় বহু বছর পর তার সঙ্গে স্কাঙ্কের দেখা হয়েছে। তবে একসময় তারা অনেকদিন যাবৎ একে অপরের সঙ্গে কথা বলতো না, কারণ স্কাঙ্ক যখন তাদের টিমে কাজ করত, তখন একবার স্কাঙ্ক টেইলরের কথা শোনেনি। এমনকি টেইলরের একটি অর্ডার অমান্য করার কারণে তাদের টিমের বেশ কয়েকজন সোলজার মারা গিয়েছিল। তাই টেইলরের সঙ্গে তার অনেক বড় একটি ঝামেলা হয়ে যায়। অন্যদিকে চাঙ্ক এবং সেই ছোট বাচ্চাটি যখন হসপিটালে ছিল, তখন হঠাৎ করে সেখানে আরও অনেকগুলো ক্রিয়েচার চলে আসে, আর তারা সেই বাচ্চা মেয়েটির উপর হামলা করে দেয়। এমনকি চাঙ্কের সাহায্য করতে সেখানে যে সমস্ত সোলজাররা এসেছিল, তাদের উপরও ক্রিয়েচারগুলো হামলা করতে শুরু করে। তবে এখানে চাঙ্ক এবং তার সঙ্গীরা কোনোভাবেই বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। তাই চাঙ্ক ইমার্জেন্সিভাবে স্কাঙ্কের সঙ্গে যোগাযোগ করে, আর সে স্কাঙ্কের কাছে এখান থেকে বের হওয়ার রাস্তা জানতে চায়। কিন্তু স্কাঙ্কও এটা ঠিকমতো বলতে পারছিল না, কারণ হসপিটালের বিল্ডিংটি ছিল অনেক বড়। তাই তারা এখন কোন জায়গাতে রয়েছে সেটা স্কাঙ্ক বুঝতে পারছিল না। এদিকে তারা সবাই ক্রিয়েচারগুলোর সঙ্গে লড়াই করতে করতে সোজা গিয়ে একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে। আর বের হওয়ার রাস্তা না পাওয়ায় তারা সবাই অনেক দুশ্চিন্তায় ছিল। কিন্তু এমন সময় স্কাঙ্কের মাথায় একটি আইডিয়া আসে। সে দ্রুত সেই হসপিটালের সামনে চলে আসে, আর সে তার গানের সাহায্যে শুট করে হসপিটালের একটি দেয়াল ভেঙে ফেলে, যাতে করে সোলজাররা সেই জায়গা দিয়েই বেরিয়ে আসতে পারে। অন্যদিকে আমরা কমান্ড সেন্টারের মেইন অফিসকে দেখতে পাই, যেখানে শ্যানলি অফিসার ট্যামকে তার কাছে ডাকে এবং সে ট্যামকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান বি শুরু করে দিতে, তা না হলে তাদের সবাইকেই মরতে হবে। অফিসার ট্যামও এখানে তার কথায় সম্মতি জানাতেই যাবে, কিন্তু ঠিক তখনই মনিটরে একটি সিগন্যাল পাওয়া যায়, যেখানে সোলজার কনার তাদেরকে জানায় যে সে এবং পুরো টিম আবারও মিশনটির জন্য প্রস্তুতি নিয়েছে, আর সে এখন প্যান্ডোরার পিস্টেলের অনেক কাছে। আশা করা যায় তারা এবার সফল হবে। কিন্তু বিষয়টি জানতে পেরে শ্যানলি যেন ভালো লাগছিল না। সে হয়তো মনে মনে অন্য কিছু চাইছিল। তো অফিসার ট্যাম এখানে তাকে বলে যে তাদেরকে এখনই হার মেনে নিলে চলবে না, কারণ তাদের চিন বুলেট মিশন এখনও বাকি আছে। হতে পারে তারা প্ল্যান এর এই মিশনটিতেই সফল হয়ে যাবে, তাই তাদেরকে আর প্ল্যান বিতে যেতেই হবে না। এটা তাদের জন্য অনেক ভালো একটি খবর, তাই তারা সবাই এখনও টিমের উপর ভরসা রাখতে পারে। অন্যদিকে আমরা লুসিকে দেখতে পাই। টেইলরদের স্কাইফিশটি ক্র্যাশ হওয়ার পর সে এখন পর্যন্ত কনরের কোনো খবর পায়নি, তাই সে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। কিন্তু ঠিক এমন সময় কনর তার সঙ্গে যোগাযোগ করে, আর সে তাকে জানায় যে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, সে এখনও সুস্থ আছে। এটা শুনে লুসি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ সে কনরকে অনেক ভালোবাসে। তাই সে এখানে কনরকে বলে যে তাকে আর কোনো ধরনের মিশনে যেতে হবে না, সে যেন তার কাছে ফিরে আসে। দরকার হলে তারা তাদের জব ছেড়ে দিয়ে দূরে চলে যাবে। কিন্তু কনর তাকে বোঝায় যে তার কিছু হবে না। অন্যদিকে আমরা কমান্ডার চাঙ্ক এবং তার টিমকে দেখতে পাই। তারা সবাই একটি বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, সেটা হলো মিশনের জন্য তাদের কাছে যে চিন বুলেটগুলো ছিল, সেই সমস্ত বুলেটগুলো অর্কা স্পেসক্রাফটেই রয়ে গিয়েছে। স্পেসক্রাফটে ক্র্যাশ হয়ে যাওয়ার কারণে তারা সেগুলোকে নিয়ে আসতে পারেনি। তাই কমান্ডার চাঙ্ক এখানে তাদেরকে বলে
যে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ক্র্যাশ হয়ে যাওয়া স্পেসক্রাফটের কাছে যেতে হবে এবং চিন বুলেটগুলোকে উদ্ধার করতে হবে। আর এই মিশনটির মূল কাজ করতে হবে টেলর এবং স্কাঙ্ককে। কিন্তু তারা দুজন এখনও একে অপরের প্রতি অনেক রেগেছিল। এমনকি তারা একসঙ্গে কোনো কাজও করতে চাইছিল না, কারণ তাদের 30 বছরের পুরনো বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু চাং তখন তাদের দুজনকে বলে, তোমরা কেমন মানুষ বলো তো, যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে, সেখানে তোমরা তোমাদের পুরনো ঝগড়া নিয়েই পড়ে আছো। যদি কোনোভাবে আমরা প্ল্যান এ কমপ্লিট করতে না পারি, তাহলে অবশ্যই আমাদেরকে প্ল্যান বিতে যেতেই হবে। এতে করে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তাই অতীতের সমস্ত কিছু এখন ভুলে যাও। আমাদেরকে এখন শুধুমাত্র মিলেমিশে কাজ করতে হবে। এতে করে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারব। এসব কথা শুনে সবাই তখন মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়, আর তারা সোজা স্পেসক্রাফটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর কনার এখানে তাদের সবাইকে বলে যে চিন বুলেটগুলো এখন ধ্বংসস্তূপের নিচে রয়েছে, তাই সেগুলোকে খুঁজে পেতে হয়তো একটু সময় লাগতে পারে। এমনকি সেখান থেকে চিন বুলেট উদ্ধার করতে গেলে অনেক বড় ঝুঁকিও রয়েছে। তাই সঙ্গে সঙ্গে সে তার আর্মার স্যুট পরে নেয়। এরপর তারা খুবই কম সময়ের মধ্যে সেখানে পৌঁছে যায় যেখানে স্পেসক্রাফটের ধ্বংসস্তূপটি রয়েছে। কিন্তু প্যান্ডোরা এখানকার অনেক বিল্ডিং ভেঙে ফেলেছিল, তাই স্পেসক্রাফটটিকে খুঁজে পাওয়াটাও অনেক দুষ্কর ছিল, যার ফলে তারা একটি ড্রোনের মাধ্যমে স্পেসক্রাফটটিকে খুঁজছিল। অন্যদিকে লুসি তার বয়ফ্রেন্ড কনারের সঙ্গে যোগাযোগ করে, আর সে গোপনে কনারকে জানায় যে প্রথম মিশনে কেউ একজন স্পেসক্রাফটের সিস্টেম হ্যাক করেছিল, যার ফলে এত বড় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এমনটা কে করেছে সেটা তারা তখনই জানতে পারবে যখন ধ্বংসস্তূপের নিচে থেকে তারা একটি রোবট সোলজার উদ্ধার করতে পারবে। এবার কনার এখানে তাদের কমান্ডার চাংকে বলে যে সেও তাদের সঙ্গে মিশনে যেতে চায়, তাই কনারও দ্রুত আর্মার স্যুট পরে নেয়। অন্যদিকে স্কাঙ্কও তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে টেইলর এসে তাদের ট্রাকের চাবিটি খুলে নিয়ে নেয় এবং সে স্কাঙ্ককে বলে যে তাদের প্রত্যেকেরই একসঙ্গে সেখানে যাওয়াটা উচিত হবে না। তাই স্কাঙ্ক যেন এখানে থেকে এই দিকটা সামলে নেয়, কারণ তাদের সঙ্গে সেই ছোট্ট বাচ্চা মেয়েটিও রয়েছে। এরপর টেইলর চাংক এবং কনার মিশনের জন্য যাচ্ছিল, কিন্তু সেই বাচ্চা মেয়েটি টেইলরকে কিছুতেই যেতে দিতে চাইছিল না। টেইলর তাকে বুঝিয়ে বললেও মেয়েটি কিছুই শুনতে চাইছিল না। সে আসলে অনেক ভয় পাচ্ছিল, যেটা দেখে টেইলরকে রেখেই চাংক এবং কনার মিশনে চলে যায়। এদিকে বাচ্চা মেয়েটি এখানে টেইলরকে জানায় যে অনেকদিন আগে বাতাস যখন বিষাক্ত হয়ে গিয়েছিল, তখন সেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তার মা বাবা দুজনই মারা গিয়েছিল। শুধুমাত্র বেঁচে আছে সে। বাবা মা চলে যাওয়ার পর থেকে সে এতদিন একাই ছিল। সে একাই সবকিছুর সঙ্গে লড়াই করে বেঁচে আছে। আর তার বাবা মার পরে টেইলরই একমাত্র মানুষ যে কিনা তাকে তার বাবার মতোই স্নেহ করেছে। তাই সে তার মা বাবার মতোই টেইলরকেও হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। যেটা শুনে টেইলর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর তার মনে পড়ে যায় যে তার মেয়েও বিষাক্ত বাতাসের জন্যই মারা গিয়েছিল। মেয়ের কথা মনে পড়তেই টেইলরের চোখে অশ্রু চলে আসে। টেইলর তখন বাচ্চা মেয়েটিকে জড়িয়ে ধরে চিন্তা করে যে সেই বাচ্চা মেয়েটিকে কোনোদিন কষ্ট পেতে দেবে না। সে তার দিকে তার মেয়ের মতো করেই খেয়াল রাখবে। অন্যদিকে কনার এবং চাং তাদের ড্রোনের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে সেই বুলেটগুলোকে খুঁজে পায়। ফলে সঙ্গে সঙ্গেই চাং তার আর্মার স্যুটটিকে অ্যাক্টিভ করে দেয়। আর্মার স্যুট আসলে ছিল এমন এক ধরনের স্যুট যেটার মাধ্যমে সোলজাররা দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারে। তো চাংকু এখানে যত তাড়াতাড়ি সম্ভব বিল্ডিংটির উপরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সেখানেই তাদের চিন বুলেটের বক্সটি আটকা পড়ে আছে। কিন্তু চাংক অনেকটা উপরে যাওয়ার পর তার শরীরের শক্তি যেন একদম শেষ হয়ে গিয়েছিল, যার ফলে সে আর্মার স্যুটটি চালাতে পারছিল না। তাই সে একটি জায়গাতে কোনো মতে ঝুলেছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে একদম নিচে পড়েই যাচ্ছিল। তবে ঠিক এমন সময় সেখানে টেইলর এসে তাকে ধরে ফেলে। এদিকে তারা এখন যেই বিল্ডিংটিতে রয়েছে সেটা যে কোনো সময় পুরোপুরিভাবে ভেঙে পড়তে পারে, তাই তারা দ্রুত সেই বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু এমন সময় তারা সেখানে ঝুলে থাকা একটি গাড়ি দেখতে পায়, আর সেই গাড়ির ভেতরেই তাদের চেন বুলেটগুলো রয়েছে। তাই যখন তারা বুলেটগুলো আনতে গাড়িটির কাছে যায়, তখন তারা দেখতে পায় যে সেখানে শুধুমাত্র একটি বুলেট রয়েছে। আর কিছুক্ষণ পর সে তাদের সোলজার রোবটের একটি টুকরো খুঁজে পায়। এমনকি সে সেখানে একটি গ্রেনেডের পিনও খুঁজে পায়। কনার এতে পরিষ্কারভাবে বুঝতে পারে যে রোবটগুলোর মাধ্যমেই তাহলে অর্কা স্পেসক্রাফটকে ক্র্যাশ করানো হয়েছে। অন্যদিকে চাংক এবং টেইলর চেষ্টা করছিল চিন বুলেট উদ্ধার করার। তো টেইলর এখানে চাংকের সাহায্য নিয়ে একটি পানির পাইপের মাধ্যমে সেই গাড়িটি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে সেই ভয়ানক ক্রিয়েচারগুলো চলে আসে। তারা চাংকের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও চাংক কোনো মতে পাইপটি ধরেছিল। এদিকে টেইলর যখনই চিন বুলেটটিকে তার হাতে নেয়, ঠিক তখনই সঙ্গে সঙ্গে গাড়িটি নিচে পড়ে যায়
এরপর টেলর এবং চাঙ্ক একসঙ্গে মিলে ক্রিয়েচারগুলোর মোকাবেলা করছিল। ক্রিয়েচারদের সঙ্গে এভাবে ধস্তাধস্তির ফলে এক এক করে বিল্ডিংটির বিভিন্ন অংশ তাদের উপর ধসে পড়তে থাকে। অন্যদিকে কনার যে রোবটটি খুঁজে পেয়েছিল সেই রোবটের মাথাটি সে আলাদা করছিল, কারণ লুসি তাকে এমনটা করতে বলেছিল। আসলে রোবটটির মাথার মধ্যে বিভিন্ন সিস্টেম রয়েছে যেটার মাধ্যমে তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে। কিন্তু ঠিক এমন সময় তার উপর একটি গাড়ি পড়ে সে মরতেই যাচ্ছিল। তবে ঠিক তখনই তাকে টেলর এসে কোনো মতে বাঁচিয়ে নেয়। এরপর সেই গাড়ির পেছন থেকে একটি ক্রিয়েচার এসে তাদেরকে মারতেই যাচ্ছিল। তবে সৌভাগ্যবশত সঠিক সময়ে সেখানে স্কাঙ্ক এসে পৌঁছয়, আর স্কাঙ্ক সঙ্গে সঙ্গে সেই ক্রিয়েচারকে দুভাগ করে ফেলে। তার কাছে বিশেষ ধরনের একটি ইলেকট্রিক গান ছিল, তাই সে তার গানটির সাহায্যে এক এক করে সেখানকার ক্রিয়েচারগুলোকে মারছিল, আর তারা সবাই এই বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এদিকে এখন এই বিল্ডিংটির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে হয়তো কিছুক্ষণের মধ্যে এটা একদম মাটির সঙ্গে মিশে যাবে। তবুও তারা সবাই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে সময় থাকতে থাকতেই কোনোমতে বিল্ডিংটি থেকে বেরিয়ে আসে। আর সে স্কাঙ্ককে ট্রাকের চাবি ফিরিয়ে দিয়ে তাকে অনেক ধন্যবাদ জানায়। এরপর তারা সবাই মিলে ট্রাকের কমিউনিকেশন সেক্টরে চলে আসে, আর টেলর তাদের কমান্ড সেন্টারে জানায় যে তারা অনেক কষ্ট করে চীন বুলেট আনতে পেরেছে, হয়তো খুব শীঘ্রই তারা তাদের মিশনে সাকসেস হবে। কিন্তু ব্যাপারটি জানতে পেরে শ্যানলি একদমই খুশি হয় না। এদিকে কনর তার সঙ্গে করে রোবটের যেই মাথাটি এনেছিল সে সেটাকে তাদের মনিটরের সঙ্গে যুক্ত করে দেয়, আর তারা জানতে পারে যে কেউ সিস্টেম হ্যাক করেছিল, যেটার জন্যই তাদের অর্কা স্পেসশিপ ক্র্যাশ হয়েছে। তবে তার সন্দেহ গিয়ে পড়ে অফিসার ট্যামের উপর, কারণ ট্যামি তাদের সঙ্গে সবসময় রুড আচরণ করে থাকে, তাই তার প্রতি তাদের সবার খারাপ ধারণা ছিল। কিন্তু কমান্ডার চাঙ্ক এখানে বলে যে অফিসার ট্যাম কোনোদিনও এমনটা করবে না, বরং তার তো সন্দেহ হচ্ছে জেনারেল শ্যানলির উপর, কারণ বেশ কিছুদিন ধরে শ্যানলির আচরণ তার কাছে অনেকটাই অদ্ভুত লাগছিল। এবার কনার এখানে রোবটটির কমন সিস্টেমটিকে চেক করে দেখছিল, আর সমস্ত কিছুক্ষণ চেক করার পর কমান্ডার চাঙ্কের কথাই সত্যি হয়। সবাই জানতে পারে যে শ্যানলি এই কাজটি করেছে, কারণ রোবটটিকে কমান্ড দেওয়ার আগে তাকে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছিল। আর এটা জানতে পেরে সবাই একদম অবাক হয়ে যায়, কারণ এত গুরুত্বপূর্ণ একটি মিশনে এমন কাজ কোন মানুষ করতে পারে। তাই চাং তখনই শ্যানলির সাথে যোগাযোগ করে, আর সে শ্যানলিকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তার এই অন্যায়ের কথা স্বীকার করে নেয়, তা না হলে তার পরিণতি মোটেও ভালো হবে না। কিন্তু জেনারেল শ্যানলি তখন তাদেরকে জানায় যে তারা তার পেছনে লেগে অনেক বড় ভুল করেছে, আর এটার পরিণতি এখন তারা টের পাবে। সে এক্ষুনি তার আরও রোবট সোলজার পাঠিয়ে তাদেরকে মেরে ফেলবে। এই বলে শ্যানলি তাদের সমস্ত সিস্টেমকে হ্যাক করে ফেলে এবং কমান্ড সেন্টারের সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে জানা যায় যে দ্বিতীয় তুফানটি আসতে আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। তবে এবার যদি কোনো মতে তুফান চলে আসে তাহলে পরিস্থিতি একদম তাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। তাই চাং তার পুরো টিমকে নিয়ে আবারও প্যান্ডোরা গাছের দিকে রওনা হয়, যাতে করে তারা প্যান্ডোরা গাছের মধ্যে চীন বুলেটটিকে ফিট করতে পারে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় যে শ্যানলি তার বিশাল বড় একটি রোবটকে তাদেরকে মারতে পাঠিয়েছে। তাই রোবটটি এখানে তাদের উপর হামলা করার চেষ্টা করছিল। তবে সঙ্গে সঙ্গে পুরো টিম রোবটটির সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। টেলর এবং চাঙ্ক এখানে রোবটটির দিকে অনবরত বোম ছুড়ছিল, আর স্কাঙ্ক বিভিন্ন হাতিয়ার দিয়ে রোবটটির উপর হামলা করছিল। তবে মুহূর্তের মধ্যেই সেখানে আরও রোবট চলে আসে। এরপর সঙ্গে সঙ্গে 3টি রোবটই তাদের ট্রাকের উপর উঠে যায়। তবে স্কাঙ্ক চালাকি করে ট্রাকটিকে অনেক জোরে ব্রেক করে, ফলে একটি রোবট ছিটকে মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে স্কাঙ্ক তখন রোবটটির উপর তাদের ট্রাকটিই চড়িয়ে দেয়। অন্যদিকে টেলর তাদের অত্যাধুনিক একটি হাতিয়ারের মাধ্যমে অন্য আরেকটি রোবটের উপর হামলা করে, এমনকি কিছুক্ষণের মধ্যে সে রোবটটিকে অকেজো করে দেয়। এদিকে স্কাঙ্ক তাদের ট্রাকের উপরে থাকা একটি রোবটের সঙ্গে লড়াই করছিল, আর ট্রাকের ভেতরে থাকা রোবটটির সঙ্গে লড়াই করছিল চাঙ্ক। এভাবেই তারা সবাই মিলে প্রত্যেকটি রোবটকেই দমন করার চেষ্টা করছিল। এবার ট্রাকটি চলাকালীন সময়ে বাহিরে যেই রোবটটি ছিল সেই রোবটটি ট্রাকের ভেতরে একটি গ্রেনেড ছুঁড়ে মারলে সেটা সোজা এসে পড়ে সেই বাচ্চা মেয়েটির সামনে। তবে মেয়েটি চালাকি করে সঙ্গে সঙ্গে গ্রেনেডটিকে বাহিরে ছুঁড়ে মারে। অন্যদিকে আর্মার স্যুটের কারণে টেলর অনেক ভালোভাবেই লড়তে পারছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার স্যুটের ব্যাটারি শেষ হয়ে যাবে। তবে তার আগে টেলর একটি কুড়ালের সাহায্যে সেও এখানে সেই রোবটটিকে ভেঙে চুরে ফেলে দেয়। এরপর তাদের পুরো টিম সেখান থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিল। কিন্তু এমন সময় দূর থেকে তাদের উপর একটি মিসাইল ছুঁড়ে ফেলা হয়, আর মিসাইলটি যখন তাদের দিকে আসছিল তখন স্কাঙ্ক চালাকি করে তাদের ট্রাকটিকে ঘুরিয়ে ফেলে। ফলে মিসাইলটি গিয়ে সোজা একটি ব্রিজের উপর এসে পড়ে। ফলে সেখানে বড় একটি বিস্ফোরণ ঘটলে ব্রিজটি এতে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যায়। তবে ব্রিজটি এখানে ভেঙে দুভাগ হয়ে গেলেও
বিস্ফোরণের প্রেসারে তাদের ট্রাকটি উড়ে গিয়ে একদম ব্রিজের অপর প্রান্তে গিয়ে পড়ে। তবে ততক্ষণে আরও একটি রোবট অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, আর রোবটটি তাদের ট্রাকটিকে ব্রিজের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ট্রাকটি কোনো মতে সেখানে আটকে ছিল। তবে তাদের হাতে সময় ছিল এখন অনেক কম, তাই চাং এখানে চিন বুলেটটি টেলরের হাতে তুলে দেয়, আর সে নিজে চলে যায় রোবটটির সঙ্গে লড়াই করতে। রোবটটির সাথে প্রায় অনেক সময় ধরে ধস্তাধস্তির পর রোবটটি কোনো মতে ট্রাকটিকে ছেড়ে দেয়, কিন্তু চাং যেহেতু রোবটটির উপরে ছিল তাই সেও রোবটটির সাথে একদম নিচে পড়ে যায়। অন্যদিকে টেইলর তার বাকি সঙ্গীদেরকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে উপর থেকে পড়ে যাওয়ার কারণে চাং অনেক সময় ধরে অজ্ঞান অবস্থায় পড়েছিল, আর তার আর্মারটির অনেক অংশও ভেঙে গিয়েছিল। তবে কিছুক্ষণ পরেই চাংকের জ্ঞান ফিরে আসে। এদিকে দেখা যায় যে আকাশের পরিস্থিতি একদমই ভালো ছিল না, আর মাত্র 15 মিনিটের মধ্যে ভয়ানক তুফান আসতে চলেছে, যার ফলে অফিসার ট্যামও অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তাই অফিসার ট্যাম এখানে তার টিমকে বলে যত তাড়াতাড়ি সম্ভব অর্কা স্পেসক্রাফট 2কে প্রস্তুত করে ফেলতে, কারণ যে কোনো সময় তাদেরকে প্ল্যান বি শুরু করতে হতে পারে। অন্যদিকে লুসি যখন কন্ট্রোল রুমে কাজ করছিল তখন সে মনিটরে একটি সিগন্যাল দেখতে পায়। সে দেখে যে টেমোরা নামক একটি রোবট তাদের সিগন্যাল নষ্ট করার চেষ্টা করছে, আর মূলত এ কারণেই তারা সোলজারদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তাই লুসি দ্রুত এই খবরটি অফিসার ট্যামকে জানায়। অন্যদিকে টেলর এবং তার সঙ্গীরা তাদের গন্তব্যস্থলে গিয়ে থামে, কিন্তু এমন সময় সেখানে টেমোরা নামক সেই রোবটটি চলে আসে, যেটা কিনা সবচাইতে শক্তিশালী এবং পাওয়ারফুল একটি রোবট ছিল। তো রোবটটি এখানে তাদের উপর হামলা করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগে টেলর এখানে কনারের হাতে চিন বুলেটটিকে তুলে দেয়। যে মাটির নিচে প্যান্ডোরার যে পিস্টেল রয়েছে সেখানে কনার যেন নিজ দায়িত্বে চিন বুলেটটিকে লাগিয়ে দেয়। এরপর টেলর প্রস্তুত হয়ে যায় রোবটটির সঙ্গে লড়তে, কিন্তু এমন সময় সেই বাচ্চা মেয়েটি টেলরকে জড়িয়ে ধরে, আর সে এখানে প্রচণ্ড কাঁদতে থাকে। কিন্তু টেলর তখন বাচ্চা মেয়েটিকে কথা দেয় যে সে অবশ্যই তার কাছে ফিরে আসবে, তার কিচ্ছু হবে না, কিন্তু তার ফিরে আসা পর্যন্ত সে যেন সাবধানে থাকে। টেলর তখন মেয়েটিকে একটি গাড়ির মধ্যে লুকিয়ে থাকতে বলে। এরপর টেলর কনারকে মিশনের সমস্ত কিছু বুঝিয়ে দেয়। সে তার হাতে শক্তিশালী একটি বোমা তুলে দেয়, আর দ্রুত তাকে দায়িত্বের সঙ্গে কাজটি করতে বলে, এবং সে স্কাঙ্ককে নিয়ে চলে যায় রোবটটির মোকাবেলা করতে। স্কাঙ্ক এখানে টেলরকে বলে যে যেভাবেই হোক তাদেরকে এই রোবটটিকে ধ্বংস করতেই হবে। অন্যদিকে কনার চলে যায় সেই জায়গাতে যেটার নিচে প্যান্ডোরার পিস্টেল এরিয়াটি রয়েছে। কনার সেখানে বোমটি সেট করে দেয় যাতে করে সেই জায়গাটি ফেটে পিস্টেল এরিয়া বেরিয়ে আসে। অন্যদিকে টিমোরা রোবটটি যখনই তাদের উপর হামলা করতেই যাবে তখন তারা দুজন মিলে অনবরত রোবটটিকে গুলি করতে থাকে। কিন্তু টিমোরা অনেক অত্যাধুনিক রোবট হওয়ার ফলে তার কাছে অনেক শক্তিশালী অস্ত্রও ছিল, তাই তার একটি অস্ত্রের সামনে তাদের শত শত অস্ত্র কিছুই ছিল না। তাই টেইলর কোনো মতে সেই রোবটের সামনে থেকে সরে আসে। অন্যদিকে স্কাঙ্ক দ্রুত সময়ে সেখানে একটি মিসাইল প্রস্তুত করে ফেলে। অন্যদিকে টেইলর রোবটটির উপরে চড়ে তার পেছনে থাকা এন্টিসেপ্টরটিকে ভেঙে ফেলে, যেটার মাধ্যমে মূলত তাদের সিগন্যাল বন্ধ ছিল। আর এন্টিসেপ্টরটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই কমান্ড সেন্টারে তাদের সিগন্যাল পৌঁছে যায়, যার ফলে লুসি শ্যানলির বিরুদ্ধে সমস্ত প্রমাণও পেয়ে যায়। তাই লুসি ট্যামকে সমস্ত প্রমাণগুলো দেখায় যে কিভাবে শ্যানলি তাদের মিশনে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ট্যাম তখন এই সমস্ত প্রমাণগুলো নিয়ে সোজা শ্যানলির কাছে চলে যায়, আর সে শ্যানলিকে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কেন এমনটা করেছে, আর সে শ্যানলিকে তার রোবটগুলোকে থামিয়ে দিতে বলে। কিন্তু শ্যানলি এখানে তাকে বলে যে ট্যাম তাকে ভুল বুঝছে, তারা এই সমস্ত ব্যাপারে পরে কথা বলবে, আগে তাদেরকে তাদের মিশন কমপ্লিট করতে হবে। তারা হয়তো প্ল্যান এতে সাকসেসফুল হবে না, তাই তাদেরকে প্ল্যান বি দ্রুত শুরু করতে হবে। অন্যদিকে টেইলর টিমোরার হাত থেকে কোনো মতে দ্রুত পালাচ্ছিল, কিন্তু এমন সময় তার আর্মার স্যুটের ব্যাটারি শেষ হয়ে যায়। টেইলর আর্মারের হাতে ধরা পড়তেই যাচ্ছিল, কিন্তু স্কাঙ্ক এসে তখনই টিমোরার দিকে তার মিসাইলটি নিক্ষেপ করে, আর মিসাইলটি অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কারণে রোবটটি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। এদিকে কনার যখন তার বোমটিকে বিস্ফোরিত করে দেয় ঠিক তখনই দেখা যায় যে আশেপাশে ধ্বংসস্তূপের নিচে যেই রোবটগুলো ছিল সেগুলো সেখান থেকে উঠে তার দিকে চলে আসে, আর একটি রোবট এখানে দূর থেকে কনারের উপর গুলি করতে থাকে। কিন্তু এমন সময় সেখানে কনরকে সাহায্য করতে টেইলর চলে আসে। এদিকে সেই বাচ্চা মেয়েটি কনারকে আহত অবস্থায় দেখতে পায়, তাই সে কাঁদতে কাঁদতে কনারের কাছে আসে। কনার তখন তাকে বলে যে তার কিছু হয়নি, সে একদম ঠিক আছে। অন্যদিকে টেইলর তার সমস্ত শক্তি দিয়ে রোবটটিকে মোকাবেলার চেষ্টা করছিল, কিন্তু এমন সময় রোবটটি তাকে এত জোরে একটি ঘুষি দেয় যে তার আর্মার স্যুটের হেলমেট খুলে গিয়ে সে মাটিতে পড়ে যায়। টেইলরের মাঝে যেন আর কোনো শক্তিই ছিল না, কিন্তু রোবটটি এখানে তার শক্তিশালী একটি অস্ত্র বের করে সেই বাচ্চা মেয়েটির দিকে শুট করতে যাচ্ছিল,
যেটা দেখে টেলরের তার মেয়ের কথা আবারও মনে পড়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গেই আবারও উঠে দাঁড়ায় আর সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে রোবটটিকে থামায়। অন্যদিকে স্কাঙ্ক এখানে আরও একটি মিসাইল তৈরি করে সেই রোবটটিকেও মিসাইল দিয়ে টুকরো টুকরো করে দেয়। কিন্তু ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই প্যান্ডোরা আবারও জেগে ওঠে এবং এটা চারিদিক আবারও ধ্বংস করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় কমান্ড সেন্টার থেকে অর্কা স্পেসক্রাফট 2কে পাঠানো হয়, যেটার মধ্যে বিশাল বড় বড় মিসাইল ছিল, আর তারা এখানে প্ল্যান বি শুরু করতেই যাচ্ছিল। কিন্তু এমন সময় সেখানে আহত অবস্থায় চাং চলে আসে, যার হাতে একটি চিন বুলেট রয়েছে। চাং তখন এখানে অফিসার ট্যামকে বলে যে তার অবস্থা একদমই ভালো নয়, সে এমনিতেও হয়তো মরতে চলেছে, তাই প্ল্যান বি যেন তারা বন্ধ করে দেয়। সে নিজেই এখন পিস্টলের মধ্যে যাবে, তার জীবনের আর কোনো ভয় নেই। এবার চাং তখন চিন বুলেট নিয়ে প্যান্ডোরার পিস্টলের মধ্যে চলে যায়, কিন্তু প্যান্ডোরার পিস্টলের ভেতরও অদ্ভুত রকমের ক্রিয়েচার ছিল। অন্যদিকে শহরে এত পরিমাণ তুফান শুরু হয়েছিল যে প্যান্ডোরা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছিল আর একের পর এক শহর ধ্বংস করছিল, যার ফলে মানুষের মধ্যে যেন একদম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে শহরের মানুষেরা অনেক ভয় পেয়ে যায়। তারা যে যেভাবে পারছিল শহর ছেড়ে পালিয়ে যাচ্ছিল। চাং এখানে চিন বুলেটটিকে পিস্টলের মধ্যে অ্যাক্টিভেট করে দেয়, ফলে চিন বুলেটের মধ্যে যে লিকুইডটি ছিল সেই লিকুইডটি প্যান্ডোরা গাছের উপর ছড়িয়ে পড়ে। এতে করে প্যান্ডোরার মধ্যে থাকা সমস্ত ক্রিয়েচারগুলো মারা যায় আর আস্তে আস্তে প্যান্ডোরার বৃদ্ধিও কমে যায়। প্যান্ডোরা গাছ একদম শান্ত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই ডক্টর চ্যান সকলের সামনে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে তাদের প্ল্যানে সাকসেস হয়েছে, তারা আজকে সফল। এতে যেন পুরো শহরে একদম উৎসব শুরু হয়ে যায়। কমান্ড সেন্টারের সবাই আনন্দে একদম উচ্ছ্বসিত হয়ে যাচ্ছিল। তবে এসব কিছুর মাঝেই ট্যাম একটি বন্দুকের আওয়াজ শুনতে পায়, আর সে যখন জেনারেল শ্যানলির কাছে যায় তখন সে দেখতে পায় যে শ্যানলি নিজেকে শেষ করে দিয়েছে। শ্যানলি আসলে ভাবছিল যে প্ল্যানে কোনোভাবেই কাজ করবে না, তাই দ্রুত প্ল্যান বি নিয়ে কাজ করতে, কারণ প্ল্যান বি ছিল তারই তৈরিকৃত প্ল্যান, তাই তার প্ল্যানটি আগে শুরু করলে তার অনেক সুনাম হতো। এই কারণেই মূলত সে এই সমস্ত কাজগুলো করেছিল। তাই এখন সে লজ্জায় নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। এখানে দেখা যায় ডক্টর চ্যান প্যান্ডোরা গাছের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ যোগ করে দেয় যে প্যান্ডোরা গাছটি এখন আর মানুষের কোনো ক্ষতি করে না, বরং এখন পৃথিবীর পলিউশন, বিষাক্ত বাতাস এই সবকিছু প্যান্ডোরা গাছের জন্য অটোমেটিক বিশুদ্ধ হয়ে যায়। এমনকি এই প্যান্ডোরা এখন পৃথিবীর আবহাওয়াকেও নিয়ন্ত্রণ রাখে, তাই তাদের এখন পৃথিবীতে সার্ভাইভ করতে স্কাইনেটেরও প্রয়োজন হয় না। অন্যদিকে আমরা B60 এরিয়াতে টেলর এবং স্কাঙ্ককে দেখতে পাই, যারা কিনা তাদের সমস্ত ঝগড়াঝাটি ভুলে গিয়ে এখন আগের মতোই বন্ধু হয়ে গিয়েছে। এমনকি স্কাঙ্ক আবারও একজন সোলজার হিসেবে নিযুক্ত হয়েছে, আর টেইলরের এখন সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে জীবন অনেক ভালোই কাটছে। এমনকি পৃথিবীর সবাই এখন খুব সুন্দরভাবে বসবাস করছে। আর এভাবেই খুব সুন্দর একটি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।